ওয়ান্স এ সিজারিয়ান ইজ অলওয়েজ এ সিজারিয়ান, এটা সাধারণত আমাদের সজ্ঞানে হোক অথবা না বুঝে হোক আমাদের সমাজে এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে যে একবার যদি সিজারিয়ান সেকশন করা লাগে তাহলে সাধারণত পরবর্তী ডেলিভারিগুলো সিজারিয়ান সেকশনের মাধ্যমে করা হয়। যদিও ইন্টারন্যাশনাল গাইডলাইন জিটিজি অথবা নাইস গাইডলাইন এগুলোতে বলা হয়েছে যে একবার সিজারিয়ান সেকশনের পরে পরবর্তীতে নর্মাল ডেলিভারির সম্ভাবনা ক্ষেত্র বিশেষে ৭২ থেকে ৭৫%। অর্থাৎ যদি প্রতি ১০০ জন পেশেন্টের মধ্যে সবারই সিজারিয়ান সেকশন হয়ে থাকে পূর্বে একটি, সেক্ষেত্রে পরবর্তী প্রেগন্যান্সিতে বা দ্বিতীয় গর্ভাবস্থায় তার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা সাধারণত ৭২ থেকে ৭৫%। কিন্তু আমাদের সমাজে বা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা সাধারণত এটা ব্যত্যয় দেখি। সাধারণত একবার সিজার হলে পরবর্তীতে সিজারিয়ান সেকশনই করতে হয়। যদিও ডাটা এত বেশি এম্পাওয়ারিং বা এত বেশি এনকারেজিং যে একবার সিজারিয়ান সেকশনের পরে পরবর্তীতে নর্মাল ডেলিভারি ব্যাপারে, কিন্তু আমরা সাধারণত চিকিৎসকদের পক্ষ থেকে অনেকেই এই ব্যাপারে খুব একটা আগ্রহ প্রকাশ করি না নর্মাল ডেলিভারি ব্যাপারে। এর কারণ অনেকগুলো। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে একই গাইডলাইনে বলা হয়েছে যে একবার সিজারিয়ান সেকশনের পরে পরবর্তীতে যদি নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করা হয় তাহলে সেক্ষেত্রে ইউট্রাইন রাপচার বা জরায়ু ফেটে যাওয়ার সম্ভাবনা 0.5% থেকে 1%, অর্থাৎ প্রতি ১০০ জন পেশেন্টের মধ্যে একজনের জরায়ু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো কারণে জরায়ু ফেটে যায় নর্মাল ডেলিভারি ট্রায়ালের সময়, তখন বাচ্চা এবং মা দুজনেরই অবস্থা সংকটাপন্ন হতে পারে। অনেক ক্ষেত্রে বাচ্চাকে বাঁচানোই কষ্টকর হয়ে যায়, মায়ের যথেষ্ট পরিমাণে ব্লাড ট্রান্সফিউশন লাগে এবং অনেক ক্ষেত্রে মাকে বাঁচানোর জন্য মায়ের আইসিইউ এডমিশন লাগে। দ্বিতীয় যে কারণ যেটার জন্য আমরা সাধারণত প্রথমবার সিজারিয়ান সেকশনের পরে নর্মাল ডেলিভারি ট্রায়ালে যেতে চাই না, সেটি হচ্ছে যদি কোনো কারণে প্রথমবার সিজারের পরে দ্বিতীয়বার নর্মাল ডেলিভারি ট্রায়ালের ইচ্ছা থাকে কিন্তু নির্দিষ্ট সময়ে যদি কোনো কারণে প্রসব বেদনা না উঠে বা নর্মাল ডেলিভারির জন্য যদি ব্যথা সেটা যদি না ওঠে, তাহলে সাধারণত আমরা কৃত্রিমভাবে ব্যথা ওঠানোর চেষ্টা করি। সেই একই গাইডলাইনে বলা হয়েছে যদি কৃত্রিমভাবে কোনো কারণে প্রিভিয়াস সিজারিয়ান সেকশনের পেশেন্টের ব্যথা ওঠানো হয় তাহলে সেক্ষেত্রে জরায়ু ফেটে যাওয়ার সম্ভাবনা ৩ থেকে ৫ গুণ বেড়ে যায়। এটা খুবই অ্যালার্মিং। তৃতীয় কারণ সেটি হচ্ছে প্রথমবার সিজারিয়ান সেকশনের পরে দ্বিতীয়বার নর্মাল ট্রায়ালের ক্ষেত্রে সাধারণত ডাক্তার এবং তার যে সাপোর্টিভ স্টাফ আছে তাদেরকে সারাক্ষণ পেশেন্টের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হয়, অনেক বেশি ইকুইপমেন্ট প্রয়োজন হয়, ভিটাল মনিটরিং এর জন্য যথেষ্ট সময় ব্যয় করতে হয়, যেটা সাধারণত অনেক বেশি লেবার ইন্টেন্সিভ এবং টাইম কনজিউমিং। তাহলে এই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে আমরা আসলে কি করতে পারি? এর সমাধান কি? এর সমাধান হচ্ছে আপনি যে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন, আপনার যদি আগে থেকে একটি সিজারিয়ান সেকশন থেকে থাকে এবং আপনি যদি একবার সিজারিয়ান সেকশনের পরে নর্মাল ডেলিভারির ব্যাপারে যথেষ্ট আগ্রহী হন, তাহলে প্রথমবার সিজারিয়ান সেকশনের পরে নর্মাল ডেলিভারি হবে কি হবে না এবং প্রতিবার আপনার চিকিৎসকের কনসালটেশনে যাওয়ার সময় আপনি এই ব্যাপারগুলো ইন ডেপথ ডিটেলস আলোচনা করে নেবেন। অর্থাৎ প্রথমবার সিজারিয়ান সেকশনের পরে দ্বিতীয়বার নর্মাল ডেলিভারি ক্ষেত্রে ঝুঁকি, সম্ভাবনা, বাচ্চার ক্ষেত্রে কি ঝুঁকি হতে পারে, মায়ের ক্ষেত্রে কি ঝুঁকি হতে পারে, রক্ত সঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশনের নিয়মিত ব্যবস্থা আছে কিনা, এবং বিশেষ করে আপৎকালীন মুহূর্তে বা যদি জরুরি ক্ষেত্রে নর্মাল ডেলিভারি ট্রায়ালের সময় সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ডাক্তার এবং তিনি যে হসপিটালে আপনার নর্মাল ডেলিভারি ট্রায়াল দিবেন সেখানে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের ব্যবস্থা আছে কিনা সেই ব্যাপারগুলো আপনি ডিটেলস আপনার ডাক্তারের সাথে অবশ্যই আলোচনা করে নেবেন। তারপর ধরুন হঠাৎ করে আপনার ডেলিভারি ব্যথা শুরু হতে পারে, সেটা রাত 2টা হোক, 3টা হোক কিংবা ভোরবেলা হোক। এই আপৎকালীন মুহূর্তে আপনি ডাক্তারের কিভাবে সেবা পেতে পারেন বা যে হসপিটালে আপনি গিয়ে ভর্তি হবেন সেই হসপিটালে আপনি উপযুক্ত সেবা সেই সময় পাবেন কিনা বা সেই সময় কি করণীয় সেগুলোর ব্যাপারেও আপনার চিকিৎসকের সাথে আপনি অবশ্যই ইন ডেপথ ডিটেলস আলোচনা করে নেবেন। আশা করি পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক আস্থার ভিত্তি তৈরি করা গেলেই আমরা এই সমস্যা থেকে উত্তরণের একটা উপায় খুঁজে পাবো। ধন্যবাদ সবাইকে।